এ দিয়ে যে দেখা যাচ্ছে আরিফুর রহমান, জি স্যার আছে স্যার, এই যে আরিফুর রহমান। একজন তো ছিলেন স্যার, উনি মানে যার এটা এ দেয়া আছে আর কি। মানে কি আরিফুর রহমান নাকি? তো উনি আরিফুর রহমান, উনি সম্ভবত আমরা 46 পার্টিসিপেন্ট শুরু করবো নাকি ওয়েট করবো? স্যার শুরু করে দেন, অলরেডি 15 মিনিট তো চলে গেল। অলরেডি তো লেট হয়ে গেছে স্যার। চাইলে হয়তো 2-3 মিনিট দেখতে পারেন, আর আমাদের একটা সমস্যা আছে, এটা কি আপনাকে না দেখাবো? আপনার শুরু করেন স্যার। 45 তো 60 প্লাস থাকে স্যার, 8 মিনিট হয়ে গেছে আর কি। জি আরো 2 মিনিট ওয়েট করা যাবে। আমাদের তো 6:45 ক্লাস। জি স্যার। ওকে, আমরা কি গত প্রবলেমে কোন পর্যন্ত করেছিলাম? 1 নম্বর পুরো ক্লিয়ার হয়েছিল নাকি? ওকে, তাহলে আমরা আজকের 2 নম্বর প্রবলেমটা দেখি। এখানে বলছে KC Limited installed a new machine in its factory on 1st January 2011. The lifetime of the asset is estimated for 3 years. How many? N is equal to 3. The purchase price of the machine was taka 12,000. Import duty 6,000. Installation cost taka 2,000. And the annual insurance paid taka 1,000. At the end of 2013, the asset was sold to KFW Limited at taka 900. 11 সনে মেশিনটা কিনেছিল, ইনস্টল করেছিল এবং 13 শেষে সেটা বিক্রি করেছে 900 টাকায় এবং তার কস্ট দেয়া আছে। বলেছে KC Limited follows 50% declining balance depreciation method for this asset. অর্থাৎ ডিক্লাইনিং ব্যালেন্স মেথড ফলো করে এবং তার পার্সেন্টেজ হলো 50%। Required prepare all related journal entries and show all income statement entries and balance sheet presentation in the books of KC Limited for the year 11, 12 and 13. 3 বছরের আপনার গত অঙ্কটা আমরা যেরকম করেছি, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এন্ট্রিগুলো সেগুলো করতে হবে। তাহলে এখন এই অঙ্কটা কিন্তু অনেকটাই একের সাথে মিল আছে, আবার কিছু জায়গায় গরমিলও আছে। তাহলে আমরা আমাদের কিভাবে আমরা স্টার্ট করতে পারি? কস্ট অফ মেশিনারি থেকে ফর্মুলাটা একটু মিলিয়ে নিলে মনে হয়েছে। হ্যাঁ, ওইটার থেকে এটার ডিফারেন্স গুলো একটু আলোচনা করা যাবে। ওখান থেকে এটা ডিফারেন্স হলো 50% ওইটা ছিল আপনার স্টেট লাইন মেথডে মোস্ট প্রবাবলি। The machine was at the time of the purchase of machine was at the state line. এটা ছিল স্টেট লাইন ডেপ্রিসিয়েশন, এটা হলো রিডিউসিং ব্যালেন্স মেথড। আর এইটা কোনো আর বিক্রি করে নাই, এই অ্যাসেটটা রেখে দিয়েছে, বিক্রি করে নাই। এই অ্যাসেটটা বিক্রি করেছে 13তে গিয়ে। দিস ইজ দ্য ডিফারেন্স। 13তে সে আবার বিক্রি করেছে এবং 50% ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছে। এই এতটুকু ডিফারেন্স, আর বাকি সবই সেম।
ইনকাম স্টেটমেন্ট যেভাবে আমরা গতকালকে এন্ট্রি করেছি ওইভাবেই করতে হবে, ব্যালেন্স শিটও করতে হবে, কিন্তু 13তে এসে মেশিনটা বিক্রি করেছে এবং ডেপ্রিসিয়েশন প্রতি বছর 50% ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে করেছে। এখন আমরা কিভাবে অঙ্কটা স্টার্ট করলে ভালো হয়? স্যার আগে কস্ট ক্যালকুলেট করা। স্যার বলুন স্যার ডেপ্রিসিয়েশন স্কেডিউল একটা করে নিলে ভালো হয় না স্যার? হ্যাঁ, আমরা সেই জন্যই বলছি যে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার যেটা মূল বেস সেটা হলো ডিটারমাইন দ্য কস্ট অফ দ্য অ্যাসেট। সেটা আমাকে আগে করে নিলে আগে আমার জন্য সুবিধা, এবং আমি যদি একটা ডেপ্রিসিয়েশন শিডিউলও করে নিতে পারি, এরপরে আমি ওগুলো দেখে দেখে সব নিশ্চিন্ত ভাবে করতে পারবো। তা না হলে প্রতি বছর এসে এসে আমাকে চিন্তা করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। সো দ্যাট আমরা কিছু ওয়ার্কিং করে নেব। সেটা হলো প্রথম ওয়ার্কিংটা হলো ডিটারমাইন দ্য কস্ট অফ মেশিনারি। তাহলে কত হয় মেশিনারির কস্ট? দেখেন, বের করেন। 20,000। হ্যাঁ, মেশিনারি কস্টটা বের করেন আগে। 20,000 স্যার। 20,000 গুড। সবার হয়েছে 20,000? এক নম্বর অঙ্কের মতোই, আমাদের খুব বেশি ডিফারেন্স নাই। তাহলে আমাদের 20,000 কস্ট বের হয়েছে। এখন বলুন যে 20,000 যদি কস্ট হয় তাহলে ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন কত হবে? 11তে ডেপ্রিসিয়েশন কত হবে? স্যার 10,000 টাকা। 10,000। সেকেন্ড ইয়ারে 5,000। বাকি 10,000 টাকার 50%, 5,000 টাকা স্যার। দেন তারপরে 13 এ হবে স্যার 5,000 টাকার হাফ, 2,500 টাকা। 2013 শেষে 2,500 টাকা থাকবে স্যার। ওকে, তাহলে আমরা তার ওয়ার্কিংটা তাহলে করে নেই। সবাইকে বুঝেছেন? স্যার এটা বুঝি নাই স্যার, যে 5,000টা বুঝি নাই স্যার। দেখেন তো এখন এটা দেখে বোঝা যায় কিনা। দশ হাজার স্যার 50% ডিক্লাইনিং ব্যালেন্স ডিপ্রিসিয়েশন মেথড। হ্যাঁ, ভ্যালু থাকবে তার 50%, তার মানে 20,000 এর 50% 10,000। তাহলে ক্লোজিং ভ্যালু 10,000। এই 10,000 এর উপর ওপেনিং ভ্যালু 10,000 এর উপর আবার 50%, 5,000। স্যার আপনি একটু বলবেন স্যার? আপনি তো বলে বলে করতেছেন, আমি তো শুনতেছি, সবই তো ঠিক আছে। ঠিক আছে স্যার। আপনি 11 নিয়ে চিন্তা করেন। 11তে আপনার কষ্টটা তো আমরা আগেই বের করে নিয়েছি নাকি? কষ্টটা কি বুঝেছেন? কস্ট বুঝেছেন? জি কস্ট জি স্যার বুঝতে হ্যাঁ, পারছি। তাহলে আমরা 11তে ওপেনিং ভ্যালু ছিল 20,000। জি, তাহলে ডেপ্রিসিয়েশন হবে বলেই দিয়েছে 50% রিডিউসিং ব্যালেন্সে। আমরা তো ব্যালেন্স থিওরি যখন করেছি তখন বুঝিয়েছি। কাজেই প্রথম বছর তো স্টেট 50%, 20,000 টাকা। তাহলে ক্লোজিং ভ্যালু কত ওই অ্যাসেটের? 10,000 টাকা। 10,000 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও 10,000। এবার আসেন সেকেন্ড ইয়ারে ক্লোজিং ভ্যালু 11 ক্লোজিং ভ্যালু 12 ওপেনিং। তাহলে এই যে 11 যে 10,000 আছে সেটাই হবে 12 ওপেনিং 10,000। 10,000 যদি হয় 50% ডেপ্রিসিয়েশন 5,000। জি, তাহলে ক্লোজিং ভ্যালু থাকে 5,000। এই 10,000 থেকে 5,000 বাদ দিলে 5,000 থাকে। তাহলে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত বছর ছিল? 10, এবার হইলো আরো 5, 15,000 হয়ে গেল। 15,000। এখন আবার ক্লোজিং ব্যালেন্স 12তে আছে 5,000, তাহলে 13তে এসে আবার ওপেনিং হবে 5,000। 50% 2,500। ক্লোজিং ব্যালেন্স থাকবে বাকি 2,500। আর এখন ডেপ্রিসিয়েশন কত বছর পর্যন্ত ছিল? 15,000, এই বছর করেছে 2,500, 17,500। 600 টাকা তো কম হয় না? 900 টাকা বিক্রি করতে ভ্যালু ছিল 1500 টাকা। ওই 600 টাকা কি হবে? বুঝেছেন আপনি? স্যার বুঝছি স্যার। ওকে, এইবার তাহলে আমরা আমাদের ওয়ার্কিং শেষ।
স্যার একটু প্রশ্ন স্যার আমার যে অ্যানুয়াল ওই যে অ্যানুয়াল ইন্স্যুরেন্স 1000 এই যে অ্যানুয়াল এক্সপেন্স এটা যদি কাইন্ডলি একটু বলবেন হ্যাঁ মানে ওই যে অ্যানুয়াল ইন্স্যুরেন্স যেটা 1000 টাকা দেখাইছে স্যার হ্যাঁ ক্যাপিটালাইজড একটু স্যার যদি উপরে উঠে দেন শীটটা একটু উপরে উঠান ওটা ওই যে স্যার অ্যানুয়াল ইন্টারেস্ট ইন্স্যুরেন্সের কথা বলতেছে, এটা গত এই যে অ্যানুয়াল ইন্স্যুরেন্স তো আছে, বলেন। নোট যেটা দিবেন স্যার নোটটা স্যার এটা নিচে আসেন স্যার। হ্যাঁ নোট হ্যাঁ ক্যান নট বি ক্যাপিটালাইজড, তার মানে ইন্স্যুরেন্স মানে এটাতে কি বুঝায় আমরা কি ক্যাপিটালাইজ করতেছি না ইন্স্যুরেন্সের টাকাটা, এটা বুঝাচ্ছেন না কিভাবে করব আমরা? 1 নম্বরটা বোঝেননি আপনি? 1 নম্বর অঙ্কটা 1 নম্বর বুঝছি স্যার। 1 নম্বরের এটা তো সেম, ওখানে তো এই ভাষাটাই লেখা ছিল। অর্থাৎ এটা হলো অ্যানুয়াল এক্সপেন্সেস, প্রতি বছরের ইয়ারলি এক্সপেন্স এটা স্যার। হ্যাঁ এটা ইয়ারলি এক্সপেন্স, সেই জন্য এটা ক্যান নট বি ক্যাপিটালাইজড, এটা ক্যাপিটালাইজ করা যাবে না। ক্যাপিটালাইজ করলে কি হইতো, এখানে যোগ হয়ে 21000 হইতো। বুঝতে পারছি, তো আমি এখানে যোগ করি নাই, কেন করি নাই সেইটাই এখানে লিখে দিছি। বুঝতে পারছি। আচ্ছা স্যার একটা ছোট কোয়েশ্চেন ছিল, জাস্ট টু ক্লিয়ার দ্য কনসেপ্ট। হ্যাঁ যদি বলা হতো এটা তো বেসিক্যালি আমাদের 2013 পুরাটা থাকার পর শেষে গিয়ে সেল করতে দেখে আমরা পুরো বছরের ডেপ্রিসিয়েশনটা নিছি 2013 এর জন্য, তাই না? ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশনটা নিয়েছে, যেহেতু এটা 2013 এর শেষে সেল করেছে। যদি ব্যাপারটা এরকম হতো যে জুলাইয়ের 16 তারিখে সেল করছে, তাহলে আমি কি 6 মাসের জন্য নিতাম? তো আলোচনা করছি যে বছর সেল করবে সেই বছর ডেপ্রিসিয়েশন কি হবে, যে বছর পারচেজ করবে সেই বছর কি হবে, আলোচনা করছিলাম না? ইয়েস স্যার, টাইমলাইন অনুযায়ী না, জাস্ট একটু কনসেপ্ট ক্লিয়ার করতেছি, নোট করতেছি তো। হ্যাঁ এইটা আপনি নোট দিয়ে দিবেন। আর নরমালি আমরা কি করি, আমরা যেই বছর পারচেজ করি সেই বছর আমরা এই ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করি, সেটা ওই সময় অনুসারে। কিন্তু যে বছর সেল করি নরমালি সেই বছর ফ্র্যাকশন যদি হয় সেই বছর নরমালি অতটুকু সময়ের জন্য ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করি না, পুরো বছর নিয়ে নি। হ্যাঁ করি না। আর অনেক পরীক্ষার প্রশ্নে বলেই দেয়া থাকে যে ডেপ্রিসিয়েশন কাউন্ট হবে নাকি হবে না, যেমন পারচেজিং ইয়ারে হবে না অথবা ডিসপোজাল ইয়ারে হবে না, এগুলো অনেক সময় নির্ধারিতও করে দেয়া থাকে। হ্যাঁ বলা থাকলে তো আপনার জন্য ইজি হয়ে গেল, আর বলা না থাকলে আপনি একটা ছোট্ট নোট দেন, সমস্যা নাই। আপনি একটা তখন ছোট্ট নোট দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আমার ক্যালকুলেশনটা কি ঠিক আছে? সবাই বুঝেছেন? জি স্যার বুঝছি। আচ্ছা বুঝে থাকলে এখন 11 জার্নালটা করেন। দেখুন এমনি করবো স্যার। করেন আপনারা 11 একটু করেন, পরে আমরা ওপেন করব। সবাই একটু যার সেই করেন। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 10000 আর অ্যাকুমুলেটেড না সাউন্ড করেন না, যার খাতা লেখেন, পরে আমরা মিলিয়ে দেখব। ক্ষেত্রে পেয়েবল, আর যদি পে করে তাহলে সেক্ষেত্রে ব্যাংকে ক্রেডিট করবো। এখন আমরা যখন প্রশ্ন লিখবো, এখন আসলে ওইভাবে কি অবলিগেশন নাকি যে কোনো
স্যার হ্যাঁ স্যার ওই যে ইন্স্যুরেন্সটা নিয়ে, যেমন ইন্স্যুরেন্সে এখানে ইন্স্যুরেন্সের জার্নালটা স্যার, ইন্স্যুরেন্সের জার্নাল। হ্যাঁ, এই যে আমাদের এখানে বলেছে ইন্স্যুরেন্স পেইড, ঠিক আছে, মানে পরিশোধ করা হয়েছে, কিন্তু আমি ওখানে ইচ্ছে করে পেয়াবেল লিখেছি। যদি পেইড না থাকে তাহলে আমরা পেয়াবেল লিখবো। স্যার আমরা তো যদি আমরা ব্যাংক যদি না দেখে যদি ক্যাশও তো দিতে পারে, যেহেতু পেইড তো মানে উল্লেখ করে না যে এটা ক্যাশ না ব্যাংক। হ্যাঁ করতে পারেন, অসুবিধা নেই। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার 2012-তে দুইটা জার্নাল এন্ট্রি হবে না স্যার? হ্যাঁ স্যার 2012-তে দুইটা জার্নাল এন্ট্রি দেখেন। থ্যাংক ইউ স্যার। 12 পর্যন্ত সবাই করে ফেলেন। যদি কেউ আগে নিজে করবেন তারপর মিলাবেন, দেখে দেখে করে কোনো লাভ হবে না। 12 পর্যন্ত ওকে স্যার। হ্যাঁ 12 পর্যন্ত সবাই করে ফেলেন। হয়েছে সবার? জি স্যার। ওকে। 13তে তো এক্সট্রা একটা জার্নাল আসবে তাই না ডিসপোজালের জন্য? আগে নিজেরা তাহলে 13 করেন, পরে আমি 13 ওপেন করি। ওকে স্যার। 13টা সবাই করেন, না করলে হবে না। নিজে একটু প্র্যাকটিস করেন, পরে আমরা মিলাই। ওপেন করব? সবাই কি হয়েছে? জি স্যার ওপেন করেন। জি স্যার হয়েছে। ওকে, দেখেন একবার মিলিয়ে দেখেন হয়েছে কিনা। জি স্যার হয়েছে। যাদের হয়েছে ভাববেন যে প্ল্যান্টের সফটওয়্যারটা তার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। স্যার লাস্ট এন্ট্রিটাতে আমি হচ্ছে ক্যাশ 900 দিলাম, আর হচ্ছে মেশিনারি লস অন মেশিনারি 1600 দিলাম, আর হচ্ছে যদি আমি 2500 কেরিং ভ্যালু ইকুইপমেন্টে ক্রেডিট করি সেটা হবে না? মানে 20,000 ক্রেডিট না করে? কাকে ক্রেডিট করবেন? না তো মানে আমার তো কেরিং ভ্যালু 2500 ছিল, এখন আমি যদি ইকুইপমেন্ট 2500 তে ক্রেডিট করিস তাহলে স্যার সেটা হবে না? না না, কেরিং ভ্যালু আর কস্ট ভ্যালু তো আলাদা কথা। আমার তো মেশিনটার দাম হলো 20,000 টাকা, সেখান থেকে আমি ব্যালেন্স শিটে 17,500 মাইনাস করে আমি 2,500 ব্যালেন্স শিটে দেখাবো।
কিন্তু আমার মেশিনের দাম তো 20,000 টাকাই, আর এই 17,500 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই কারণে আমি এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এই যে ডেবিট করে ফেলছি 17,500। মানে এই না যে আমার মেশিনের দাম 2,500 টাকা, মেশিনের দাম তো 20,000 টাকাই, আমার বইতে তো 20,000 টাকাই লেখা। তাহলে স্যার আমি যখন সেল দেখাবো তখন আমার পুরো কস্ট ক্রেডিট করে তারপরে দেখাতে হবে? হ্যাঁ, তাই তো আমরা আলোচনা করলাম। আচ্ছা, আমরা থিওরির সময় তো এইভাবেই আলোচনা করছিলাম। আমি স্যার ভুলে গেছি, আমি 2500 ক্রেডিট করছিলাম, এটা ভুল হয়েছে আমার। 2500 যদি আপনি ক্রেডিট করেন তাহলে আপনি ডেবিট কার্ড তো মিলেন কিভাবে? ওই যে 900 আর কেরিং ভ্যালু দিয়ে স্যার আমি 2500 করছি, যে ক্যাশ 900 আসছে আর কেরিং ভ্যালু ছিল আমার। না আপনি তো লস স্যার, ওই যে লস 1600। আপনি আমার বইতে যা আছে সেভাবেই আপনাকে আউট করতে হবে। আমার বইতে আছে 17,500 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আপনি 2,500 তো আর বইতে নাই, কোথাও 2,500 খুঁজে পাবেন না আপনি, ওটা তো আমার ওয়ার্কিং। আচ্ছা, আপনার লেজার তো 2,500 কোথাও পাবেন না, আপনি দুইটা ফিগার পাবেন, একটা ফিগার পাবেন মেশিনারি 20,000 আর একটা ফিগার পাবেন 17,500। আমরা এই 20,000 থেকে 17,500 মাইনাস করে ব্যালেন্স শিটে 2,500 দেখাই, কিন্তু এই 2,500 টাকা আপনি অন্য কোথাও আমার রেকর্ডিং এ খুঁজে পাবেন না। 900 টাকা কিভাবে আসলে একটু যদি বলতেন? 10 টাকা তো বিক্রি করলাম, প্রশ্নেতে আছে। ওকে স্যার, ঠিক আছে। এই যে এখানে বলা আছে 900 টাকা বিক্রি করছে, এই যে ঠিক আছে স্যার, তাহলে ঠিক আছে। হ্যাঁ, সোল্ড টু কেএফডব্লিউ লিমিটেড at টাকা 900, এই যে at the end of 2013। এই জন্য আমরা ডেপ্রিসিয়েশনটা কিন্তু 13 পুরোটাই নিয়েছি। স্যার সেলস করে দিলেও স্যার সে বছরের ডেপ্রিসিয়েশন দেখাতে হবে? ভাই পুরো একটা ক্লাস নিয়েছে থিওরির উপর, এরপর যদি আবার কোশ্চেন করেন তখন বারবার জিজ্ঞেস করি কোনো কোশ্চেন আছে কিনা, এরপরে অঙ্কে এসে তো কোশ্চেন, এইসব কোশ্চেন তো এরাও করাটা ঠিক না। তার মানে আপনি যখন কোশ্চেন এরাও করছি তখন তো আপনি কোনো কোশ্চেন করেননি, কিন্তু বারবার পড়ানো হয়েছে যে আমরা এই ইয়ারে কি করব, সেলস ইয়ারে কি করব, তারপরে এই যে এটা তো এখন আবার ওখানে গিয়ে শেয়ারে যেতে হবে, সময় লেগে যাবে। আমরা সেগুলো আলোচনা করেছিলাম না, সোল্ড ইয়ারে কি করব, পারচেজ ইয়ারে কি করব, আমরা তো ক্লিয়ার সেখানে আলোচনা করেছিলাম থিওরিতে। আমরা নরমালি সেলস ইয়ারে যদি এট দি এন্ড না হয় তাহলে আমরা সাধারণত করি না, এটা হলো এট দি এন্ড, সেজন্য করেছি। অনেক সময় কোশ্চেনও বলে দেয় করবেন কি করবেন না, তা না হলে আপনি যে কোনো করলেও হবে না করলেও হবে, নোট দিয়ে দিতে হবে। আমাদের 13 কি ক্লিয়ার সবাই? সবার ইয়েস স্যার, মুভ অন করেন। ওকে, তাই যদি হয় তাহলে আমরা ব্যালেন্স শিটটা ইনকাম স্টেটমেন্টটা করি আর ব্যালেন্স শিট করি, ইনকাম স্টেটমেন্ট প্রেজেন্টেশনটা করে ফেলি। আমরা ইচ্ছে করলে পাশাপাশিও করতে পারবো, 11, 12, 13, কোনো সমস্যা নেই, অথবা আলাদা আলাদাও করতে পারি। আমরা যদি 3টা কলাম করি 11, 12, 13 করে ইনকাম স্টেটমেন্ট করি তা তো হবে। হেডিংটা কেএফসি লিমিটেড হবে, জাপান লিমিটেড লেখা আছে। জি, হেডিংটা কেএফসি লিমিটেড হবে, জাপান লিমিটেড লেখা আছে। ও, জাপান লিমিটেড লেখা আছে, জাপান আসলে প্রবলেম নাম্বার 1 এর জন্য না? আচ্ছা, থ্যাংক ইউ। এগারোতে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস 10,000, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস 1,000। তারপরে 11 ব্যালেন্স শিট কেমন হবে? মেশিনারি 20,000, লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 10,000, বুক ভ্যালু 10,000। স্যার আমি একটু কথা বলি স্যার, মানে আমার ব্যালেন্স শিটে মেশিনারিটা কি অ্যাসেটে রেখে আর অ্যাকুমুলেটটা ডেপ্রিসিয়েশন যদি লায়াবিলিটিতে দেখায় তাহলে কি ভুল হবে?
হ্যাঁ, আইসিএম তে ভুল হবে। আমরা এইভাবেই দেখাই, এইভাবেই আপনাকে দেখাতে হবে। বুঝতে পারছেন? যেখানে বিটি সিস্টেম ফলো করে সেখানে আপনি আলাদা আলাদা দেখালে অসুবিধা নেই, কিন্তু আইসিএম তে আপনি এইভাবেই দেখাবেন। বারো পর্যন্ত হয়ে গেছে সবার? সবার কি 12 পর্যন্ত হয়েছে? ইয়েস স্যার। ওকে, তো দেখেন মিলছে কিনা। এর কি ব্যালেন্স শিট হবে? এর কি ব্যালেন্স শিট হবে? স্যার 13 থেকে তো আমি সোল্ড করে দিয়েছি, ওটা তোর ব্যালেন্স শিট আর আসবে না, ইনকাম স্টেটমেন্টে লস অন যাবে। কাজে আমি এই যে ব্যালেন্স শিট যেহেতু ডিসেম্বরে করতেছি, ডিসেম্বরে আমার আর অ্যাসেট নেই, সেজন্য আর ব্যালেন্স শিট হবে না, শুধু ইনকাম স্টেটমেন্ট হবে। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। 13 পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি কি আগাবো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। ওই যে আমরা তো স্যার ডেপ্রিসিয়েশনের একটা ওয়ার্কিং করেছি শুরুতেই, যেখানে স্যার ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু, ক্লোজিং ভ্যালু সব আছে। সেক্ষেত্রে স্যার ব্যালেন্স শিটে গিয়ে আমরা সরাসরি মেশিনারি আমাদের সেই 2011 10,000 লিখে দিতে পারি না স্যার? না লাগাই ভালো। ওটা ওখানে ওয়ার্কিং করেছি জানি আমার আবার ব্যালেন্স শিটটা করতে ভুল না হয়, ব্যালেন্স শিটের সাথে দরকার তাকাই একটু দেখলাম ঠিক আছে কিনা। আচ্ছা, মানে এটা এখানে দেওয়াটা বেটার স্যার। দেওয়াটা বেটার, রাইট। ওকে, থ্যাংক ইউ। ওখানে বুক ভ্যালু বের না করলেও পারতাম, করেছি এই জন্যই যাতে আমার ব্যালেন্স শিটটা করার সময় যাতে আবার ভুল না হয়, একবারে দেখে নিলাম আর কি। আর কি কারো কোনো কোশ্চেন আছে না আগাবো? স্যার প্লিজ মুভ ফরওয়ার্ড। ওকে, আমরা তাহলে থার্ড প্রবলেমে যাই। থার্ড প্রবলেমটা কি ছিল দেখেন। A company bought a new printing machine from abroad. The cost of the machine was taka 80,000. The installation cost were taka 5,000. And the employees received a specific training on how to use this particular machine at a cost of taka 2,000. Before using the machine to print customers' order, a test was undertaken and the paper and ink cost taka 1,000. What should be the cost of the machine in the company's statement of financial position? শুধু কস্টটা বের করেন, মেশিনের কস্ট কত হতে পারে? স্যার 85,000।
85,000 কেউ বলেছে 85,000, আর কে কি বললেন? 85,000 স্যার 85,000, 85,000 85,000 একই কথা। আর কে কি বললেন? না আর কিছু বলিনি। 88,000 টাকা স্যার। 88,000। আর কেউ কিছু? Installation inclusive for training how to measure cost of 2,000 87,000 87,000 88,000 আর কি টোটালটাই 88,000 87,000 85,000 86,000। তাহলে 85 86 87 88। আমি তো আমার 89 কেউ বলতে পারেন কিনা? স্যার আমি 85,000 এ আটকা পড়বো স্যার। ভুল করতে পারি বাট আমার সেন্স বলতেছে স্যার 85,000 হওয়া উচিত। 85 সি এর সাথে টোটাল 88 হয়, ঠিকই আছে। 88 পরে আর যাওয়া যাবে না। তাহলে 85 সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছে। 85 86 87 88। এইবার দেখেন, আমি আমার জানার দরকার নেই কার কত হয়েছে, আপনারা মিলিয়ে নেন। তারপরে কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করবেন। স্যার কালিরটাও আসবে? কালির খরচটা কেন আসবে? আগে দেখেন, পরে আমরা লেখেন, পরে আমরা আলোচনা করি। সবাই দেখে আগে লেখেন। স্যার 86,000, সরি স্যার আমি ওইটা পড়তে পারি নাই। আমি ওই যে বিফোর ইউজিং দ্য মেশিন টু প্রিন্টিং মেশিন, ওই প্রিন্টিং মেশিনে টেস্ট করা হয়েছিল, এই জন্য এটা ইনস্টলেশন খরচ হিসেবে 1,000 টাকা আসবে। আর মানে আমরা এখান থেকে দেখলাম, দেখেন 100% কিন্তু আমাদের অনেকেরই হয়নি, তাই না? 2000 এখানে যারা ক্লাস করতেছি সবার কিন্তু 100% সবার কিন্তু 86,000 হয়নি, বুঝছে? সবার হয়নি। মানে কি, আমাদের কিন্তু এখনো কনসেপ্টের সমস্যা আছে, কিন্তু অঙ্ক কিন্তু ছোট্ট একটা অঙ্ক, হয়তো 10 মার্কের থাকবে। এটা করতে হয়তো 5 মিনিটও লাগবে না, কিন্তু কনসেপ্টে না থাকলে কিন্তু আপনার সময় লস হবে, লাভ হলো না আর কিছু। এটা হলো এখানে বলেছে, দেখেন যে স্পেসিফিক ট্রেনিং দিয়েছে 2,000 টাকা খরচ করেছে, এই ট্রেনিং কস্টটা কিন্তু এখানে আসবে না, যে রেভিনিউ এক্সপেন্ডিচার। কিন্তু এই যে মেশিন, যখন মেশিনটা ভালো কিনা, মেশিনটা স্টার্ট দেওয়ার জন্য যে খরচগুলো হবে আমরা থিওরির সময় বলেছিলাম, এমনকি যদি এমনও হয় যে কোনো এক্সপার্ট আনতে হবে মেশিনটা স্টার্ট দেওয়ার জন্য, সেই এক্সপার্টের খরচটাও কিন্তু মেশিনের সাথে যোগ হবে। অর্থাৎ মেশিনটা এমন টেকনোলজি যে আপনি পারেন না সেটা চালাতে, আপনাকে দেখিয়ে দিতে হবে। এই জন্য এক্সপার্ট নিয়ে আসছেন, যাদের কাছ থেকে মেশিন কিনেছেন তাদের কাছ থেকে। সেই ক্ষেত্রে কিন্তু এই এক্সপার্টের খরচটাও এখানে যোগ হবে। এখানে বলেছে যে মেশিনটা করার জন্য ইউজ করার জন্য, বিফোর ইউজ করার জন্য মেশিনটা টেস্ট করে দেখা হয়েছে যে সে ঠিক মতন প্রিন্ট দিচ্ছে কিনা, সেই খরচটা ইনস্টলমেন্টের ভিতরে চলে আসবে। এটাকে আমরা বলি টেস্টিং কস্ট। জি স্যার। স্যার 2,000 টাকার ব্যাপারটা বুঝলাম না। এটা তো ট্রেনিং স্যার, এই মেশিনটা চালানোর জন্য তো তারা ট্রেনিংটা নিছে, তাহলে এটা তো একবারেই হবে, এটা তো আর বারবার তো খরচটা হচ্ছে না। এটা তো ট্রেনিংটা করানোর জন্য তো সে 2,000 টাকাটা পে করছে না, তাহলে এটা কস্টের সাথে যাবে না? না, ট্রেনিং এক্সপেন্ডিচার এগুলো আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করি। হ্যাঁ, এগুলো মেশিনের সাথে যোগ না করে রেভিনিউ এক্সপেন্ডিচারে চলে যাবে ট্রেনিং এক্সপেন্ডিচার হিসেবে। আর একটা প্রশ্ন করি স্যার। তার মানে বিভিন্ন যে প্রজেক্ট গুলো হয় এবং বিভিন্ন কর্মকর্তারা যে স্যার বিদেশে যায়, তাহলে ওটাতে ইনস্টলেশন কস্ট আর ওটার ভিতরে যে রেভিনিউ কস্ট দুইটাই আলাদা, ওটা মেশিনের সাথে অ্যাড হয় না, তাই না স্যার? রাইট, বুঝছি স্যার। সবাই ক্লিয়ার? স্যার ক্লিয়ার। ওকে, সবগুলো মিলে প্রজেক্টের খরচ দাঁড়ায়, তাই না স্যার? হ্যাঁ। এবার তাহলে আমরা 4 নম্বর প্রবলেমে যাই। দেখেন প্রবলেমগুলো কিন্তু ছোট্ট কোশ্চেনে আসলে কিন্তু এরকম ছোট্ট কোশ্চেনই আসবে।
তো আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকলে সময় লাগবে না আপনার করতে, আর কনফিউশন থাকলে সেই ক্ষেত্রে করে রেজাল্ট আসবে না, সময়টা বেশি লাগবে। নাম্বার 4 এখানে কি বলছে দেখেন, machine cost taka 9,000. It has an expected useful life of 6 years and an expected residual value of taka 1,000. It is to be depreciated at 30% annum on the reducing balance method. A full year's depreciation is charged in the year of purchase, with none in the year of sale. During year 4, it is sold for taka 3,000. What is the profit or loss on disposal? বের করেন। আচ্ছা স্যার, এই যে 3 নাম্বার প্রবলেমটা স্যার স্ট্রেট লাইন মেথডে করব? জি, 3 নাম্বার প্রবলেমটা স্যার এটা কি স্ট্রেট লাইন মেথডেই করব না? কোনো কিছু তো বলা নেই। 3 নম্বর প্রবলেম? জি, 3 নম্বর প্রবলেম তো সলভ করে ফেললাম। না স্যার, মানে বুঝতে পারছি, কিন্তু বলতে রিকোয়ারমেন্টে তো কোনো কিছু বলা নাই। যে বলছে যে what should be the cost of the machine in the company's statement of financial position, এই তো দিচ্ছে। আমরা তো দেব না, জার্নাল দেব না স্যার, জার্নাল দেব না। এখানে তো ডেপ্রিসিয়েশন করতে বলে নাই, শুধু কস্ট বের করতে বলছে। ও আচ্ছা আচ্ছা, শুধু কস্ট বের করে শেষ স্যার। এখানে হট মানে কি, শুড মানে উচিত, বি দি কস্ট খরচ হওয়া উচিত, অফ দি মেশিন মেশিনে খরচ কত হওয়া উচিত, ইন দি কোম্পানিজ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন কোম্পানির ব্যালেন্স শিটে খরচটা কত হওয়া উচিত, এটা আপনার কাছে জানতে চেয়েছে। আমরা সেই খরচটাই বলছি যে 86 টাকা হওয়া উচিত। স্যার লিখবেন অ্যান্সার, দি কস্ট অফ দি মেশিন taka 86,000 which should be shown in the financial statement. ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। বুঝছেন নাকি না বুঝেননি? না, বুঝতে পারছি স্যার। ওকে, এবার যান 4 নম্বরে গিয়ে করেন। আর আমি বলবো স্যার, আগে করে রাখেন, বলার দরকার নেই, আমরা ওপেন করব আর 5 মিনিট ওয়েট করে ওপেন করব, তাহলে সবার কনসেপ্টটা ক্লিয়ার হবে। আপনি বললে তো আরেকজনে শুনে যাবে, দরকার নেই। এই অঙ্কটা যার অ্যান্সারের সাথে মিলে যাবে তার আর অঙ্ক এই চ্যাপ্টারে না করলেও হবে। স্যার অঙ্কটা অনেক ট্রিকি। হ্যাঁ, ইজি, অনেক ট্রিকি, মানে বুদ্ধিমত্তা আছে।
হলে সাউন্ড করবেন, আমরা ওপেন করব। জি স্যার হয়ে গেছে। সবার হয়েছে? ওপেন করব আমরা। ওপেন করে দিন। জি স্যার করেন তো। লস কি 87 টাকা আসে? আমার মতে 2000 প্রফিট। 2000 প্রফিট, 87 টাকা লস। আর আরেকজন আসছে কত? 2000 প্রফিট। তার ভুল হইতে পারে স্যার, ভুল হইতে পারে। না, ভুল তো হতেই পারে। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র তো ভুল হতেই। আমার 2000 স্যার, আমি জানি বোকা খাবো স্যার আপনার। এবার মিলিয়ে নেন। স্যার গোল্ড মেডেল স্যার। হয় নাই স্যার, সরি। হয়েছে স্যার। হয়েছে স্যার 87 টাকা লস। হ্যাঁ স্যার আমি অঙ্কটা জার্নাল করে দেখাইছি, মানে 87 টাকায় জার্নাল করে দেখালে আরো ভালো হবে। জার্নালটা কি হবে বলেন তো? ক্যাশ আর ব্যাংক 3000, দেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 5913 5913 টাকা, লস অন ডিসপোজাল অফ অ্যাসেট 87 টাকা ডেবিট, আর টু ক্রেডিট মেশিনারিজ 9000। রাইট। Ятрета. দেখেন তো সবাই পেরেছি কিনা আমরা, বা কারো কোনো বস্তুর সমস্যা হচ্ছে কিনা। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে সেল বেস ভ্যালুটা কেন উল্লেখ করা হলো? তাহলে এটার কোনো ফাংশন নাই ম্যাথের সাথে, বা যে সেল বেস ভ্যালু স্যার বাদ দেই না আমরা, এখানে রেসিডুয়াল ভ্যালু রেসিডুয়াল ভ্যালুটা কেন আপনার এখানে লেখা থাকে? ওটা কি যদি 6 বছর থাকতো তাহলে ওটা হইতো। 6 বছর যদি ইউজ করতে পারি। বলেন কি করছেন? কোশ্চেনটা হলো এখানে সেল বেস বা রেসিডুয়াল ভ্যালু যেটা 1000 উল্লেখ আছে, এটা আমরা কি বাদ যাবে? এটা তো বাদ যাবে কস্ট থেকে। তাই কি বল, আমরা যখন থিওরি দিয়েছিলাম, থিওরি যখন পড়িয়েছিলাম তখন কি সে কথা ছিল আমাদের সাথে? স্যার ডিক্লাইনিং ব্যালেন্স মেথড তো এটা।
না, এটা রিডিউসিং ব্যালেন্স মেথড। এই যে এখানে বলা আছে অ্যামাউন্ট অন দি রিডিউসিং ব্যালেন্স মেথড, এই মেথডটিকে আমরা বলছিলাম যে স্যালভেজ হলো বাদ যাবে। যদি বলে থাকি তো এখন বাদ যাবে, আমার ভুল হয়েছে। যদি বলে না থাকি তাহলে আমি এখন ঠিক আছি। যে কোনো মেথডে রেসিডুয়াল ভ্যালু, স্যালভেজ ভ্যালু এগুলো তো বাদ যায় স্যার। আমি তো সেভাবে পড়াই নাই। আমি তো সেভাবে পড়াইনি। রিডিউসিং ব্যালেন্স মেথডের ডেপ্রিসিয়েশন পড়ানোর সময় রিপিট করেছি যে খেয়াল রাখবেন এখানে কিন্তু রেসিডেন্সিয়াল বাদ যাবে, এখানে কিন্তু বাদ যাবে না, বহুবার বলেছি। আর বেসিক্যালি স্যার এখানে বাদ দেওয়ার প্রশ্নটা তো আসতেছে না, কারণ তো আমাদের বলেই দিস অলরেডি 30%। আমাদের তো রেটটা বলেই দিস অলরেডি। হ্যাঁ, রেটটা বের করার সময় শুধুমাত্র রেসিডিউয়াল ভ্যালুটা। এখন বাদ দেওয়ার কি আছে? যেই টাকাটা আমি বিক্রি করছি সেই টাকাটাই তো আমি পাবো। এখানে 3000 টাকায় বিক্রি করছি, তো এটা আমাদের ক্যাশ ডেবিট হয়ে গেছে। কথা কিন্তু 2 ক্লাস আগের কথা আপনারা বলতেছেন, 2 ক্লাস আগের কথা, 2 ক্লাস আগের কথা, 2 ক্লাস পরের কথা বললে তো আগান যাবে না। আমরা থিওরির সময় ডিটেইলস পড়ানো হয়, কোশ্চেন করা হয়, এবং যেখানে আমি হবে এখানে হবে না, বহুবার বলছি। তো সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ডেপ্রিসিয়েশন এখানেই আমাদের ভুল হবে, আর কোথাও ভুল হবে না। কোথায় স্যালভেজ গুলো বাদ যাবে, কোথায় স্যালভেজ গুলো বাদ যাবে না, এগুলো খুব মনে রাখতে হবে ভালো করে। ওকে, আর কোনো কোশ্চেন আছে কারো? বোঝেননি কেউ আছেন? স্যার একটু নিচের দিকে একটু স্ক্রল করবেন স্যার, জার্নালটা দেখেন। জার্নালটা তো আপনার অঙ্ক পারলে তো জার্নাল পারার কথা। স্যার ব্যালেন্সিং ফিগার কথাটা কি পরীক্ষায় লিখে দিতে হবে? লিখলে সব থেকে ভালো হয়। আর স্যার যে অ্যাকুমুলেটেড আমরা যে 87 টাকা পেলাম, কিভাবে পেলাম সেই জিনিসটা এখানে একটু লিখে দিলাম যে ব্যালেন্সিং ফিগার এই 9000 মাইনাস এই দুইটা, সেটা আমরা এখানে লিখে দিলাম। লেখা ভালো। যখন গোল্ড মেডেলে আশা করবেন তখন এইসব জিনিসগুলো আমরা খেয়াল করি। বুঝতে পেরেছেন? প্রিসিশন, ক্যাশ আর লস অর্ডার আছে কি নাকি? আমি কোনটা? জি যে সিমুলেটেড ডেপ্রিসিয়েশন লিখলাম 5900, তারপরে ক্যাশ 3000, তারপরে লস 87। এখন এই তিনটা যে আমি লিখবো যে কম্পাউন্ড এন্ট্রি, এটা স্যার কোনো অর্ডার আছে নাকি হচ্ছে অ্যামাউন্টের? না, কোনো অর্ডার নাই, অ্যাজ ইউ লাইক বেস্ট। কারণ আমি অ্যাকচুয়ালি এইটাও আগে লিখতে পারতাম যে যেটা বিক্রি করেছে সেটাও আগে লেখা যায়, সমস্যা নেই। হ্যাঁ, আমি নিয়ে গেলাম আগে, কোনো সমস্যা না, আপনার কনফিউশন যাতে না থাকে। ওকে, কোনো নেই। এরপরে এই দুটো তো আমাকে লিখতে, এইটার পর তো এইটা আসবেই, আর এটা তো আমার ব্যালেন্সিং ফিগার, কাজে এটা সবার শেষেই আসার কথা। এই তিনটা তো আমার রেডি রেফারেন্স। যে রেডি রেফারেন্স যেগুলো সেগুলো আগে লিখবো, আর যেটা আমার তৈরি করতে হবে, বানাতে হবে, সেটা আমি পরে লিখবো। ক্লিয়ার সবাই? ওকে, আমরা নেক্সটে আগাই তাহলে। আমরা প্ল্যান্টে কিন্তু বহুত অঙ্ক করতেছি, ঘুরে ফিরে অনেকভাবে আপনাদেরকে কষ্ট দিচ্ছি, জাস্ট কনসেপ্ট গুলা ক্লিয়ার হওয়ার জন্য।
এর বাইরে আর কিছু আসবে না মনে হচ্ছে না, আসলে হয়তো এই নেচারেরই আসবে। কাজে আপনাদের প্লান্ট অ্যাসেট নিয়ে যদি এরপরও আপনাদের কনফিউশন থাকে বা পরীক্ষার খাতায় করতে না পারেন, তাহলে তো আমি কষ্ট পাবো বেশি আপনাদের চেয়ে। ওকে, প্রবলেম 5। Than company is in the process of preparing its financial statement for the year ended December 31st, 2015. আর জি পাশে তো হর্টম্যান কোম্পানি আছে স্যার, মিলতেছে না যে স্যার শীটের সাথে? ও তাহলে নামটা মনে হয় নাম চেঞ্জ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, নামটা চেঞ্জ করে নেন। জি, ওকে। for the year ended December 31st, 2015. Assume that no entries were for depreciation have been recorded in 2015. ধরে নেন যে 2015-তে কোনো ডেপ্রিসিয়েশন করা হয়নি। The following information related to depreciation of fixed asset is provided to you. আপনাকে কিছু তথ্য দিয়েছে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার জন্য। Khan Company purchased equipment on January 2, 2012 for টাকা 85,000. At that time, ওই সময় the equipment had an estimated useful life of 10 years with a টাকা 5,000 residual value. The equipment is depreciated on a straight line basis. On January 2015, as a result of additional information, the company determined that the equipment has a remaining useful life of 4 years with a টাকা 3,000 residual value. এইবার আপনি ডেপ্রিসিয়েশন হিসাব করেন এবং এন্ট্রি দেন। আমরা কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে একটু কঠিনের দিক নিয়ে যাচ্ছি আর কি প্ল্যান্টের।
হয়েছে সবার? জি স্যার। সবার হয়েছে? ওপেন করব? ইয়েস স্যার। বলেন কেন? ওকে, দেখুন সবার হয়েছে কিনা। হয়েছে সবাই? ইয়েস স্যার। জি স্যার হয়েছে। ওকে গুড, যাদের হয়েছে তারা ইনশাল্লাহ আর সমস্যার কথা নাই প্ল্যান্ট অ্যাসিডের অঙ্কে। যে কটা করানো হয়েছে এই কটা একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পরীক্ষাতে এর বাইরে আর কিছু আসবে না আশা করি আর কি। এখন মোর প্রিপারেশনের জন্য আরো প্র্যাকটিস করতে পারেন সেটা ভিন্ন কথা। স্যার 2015 পর্যন্ত যে আমি ডেপ্রিসিয়েশন দেখালাম মানে ওই যে 12, 13, 14, 24,000 টাকা, এটা কি স্যার মানে জার্নাল এন্ট্রি ছাড়া এইভাবে দেখানো যাবে? হ্যাঁ, আমরা শুধু ওই যে আমার কাছে তো চেয়েছে শুধু 15 সনের সবকিছু। এই যে প্রিপেয়ার দি জার্নাল এন্ট্রি টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ফর 15 and correct any errors made to date related to the information provided. আপনাকে যা ইনফরমেশন দেওয়া হয়েছে যদি কোনো কিছু কারেকশন করতে কারেকশন করে নেবেন, নিয়ে আপনি 15তে যা জার্নাল দেওয়ার দরকার সেটা দিবেন। ঠিক আছে। 15 শুধু জার্নাল চেয়েছে, কাজে আমরা 15 জার্নাল করব। অন্য ইয়ারে যদি কিছু কারেকশন থাকে সেটা কারেকশন করে নেব। ও না সরি, এটা কোনটা বলেছি? হ্যাঁ ঠিকই আছে। ওকে, দেখুন আমাদের কতজন আর মিলেছে, মিলিয়ে নেন। যাদের হয়েছে তারা একটু সাউন্ড করলে আমি বুঝতে পারবো যে আমার অবস্থানটা কি। স্যার হয়েছে। ওকে স্যার একটা জায়গায় ভুল করছি, শুরুতে যে স্যার 5,000 টাকা ছিল আমাদের ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু, ওইটার আর কোনো ইফেক্ট থাকবে না পরে স্যার? জি, শুরুতে যে 5,000 টাকা আমাদের রেসিডুয়াল ভ্যালু ছিল, ওইটার কোনো ইফেক্ট স্যার পরে আর থাকবে না? আর আমরা পরে যখন রেসিডুয়াল ভ্যালুটা ক্যালকুলেট করব মানে সব এখানে করে দিছি, এখানে সব করে দিছি। এরপর কি আপনার কোশ্চেন থাকার কথা? দেখেন আপনি তার উনি বলতে চাচ্ছে আমরা যে 5,000 বাদ দিয়ে 80,000 করলাম, তারপরে যে 24,000 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দিব, সেটা 85 থেকে বাদ না দিয়ে মানে 80 কেন হচ্ছে না, 85 কেন হচ্ছে? রেসিডুয়াল ভ্যালুর এখানে আর কোনো মানে কাজ হচ্ছে না, এটাই মনে হয় বলতে চাচ্ছে। না, রেসিডুয়াল ভ্যালুটা তো আমরা এখানে শুধুমাত্র টু ক্যালকুলেট দি ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট পার ইয়ার, সেই জন্যই না রেসিডুয়াল ভ্যালুটা আমরা হিসাবে নিয়ে আসি। এর তো কোনো মূল্য নাই। এটা ওনলি ফর এই পয়েন্ট থেকে যা হবে তাই, আগের গুলা সব বাদ। হ্যাঁ, আমরা তো শুধু এই যে আমরা তো শুধু ডেপ্রিসিয়েবল কস্ট বের করার জন্য আমরা সেলভেজ ভ্যালুটা মাইনাস করি। ওকে, থ্যাংক ইউ। স্যার অঙ্কের বডিটা একটু দেখতে পারি কি স্যার? একজনেরই হয়েছে, আর কারো হয়নি? তাহলে লেডিস তো ফার্স্ট হয়ে গেল। স্যার হয়েছে স্যার, আমার হয়েছে। ওকে, দুইজন। আমার পার্টিসিপেন্ট 64। আরে স্যার আমারও হয়েছিল, আমি তো আওয়াজ দিই না এখানে। আচ্ছা আচ্ছা, যাক 3 জন ধরলাম, আরো 2 জন 5 জন, তার মানে নট স্যাটিসফ্যাক্টরি নাকি? কি আমি কি বুঝাতে ব্যর্থ নাকি? বুঝতেছি না কিছু।
বুঝছি স্যার। হ্যাঁ আচ্ছা ব্যাপারটা না স্যার একটু আমরা স্লো বুঝছি স্যার, এত গতির সাথে তাল মিলাতে পারতেছি না, কিন্তু বুঝছি স্যার। অর্ধেক হয়েছিল স্যার, অর্ধেক। ওই যে লাস্টে 5,000 টাকা আমার মাইনাস করছিলাম 3,000 টাকা, সেই জন্য। তাহলে কি আমরা নেক্সট প্রবলেমে যাব? জি স্যার। সবাই লেখা হয়েছে? জি স্যার। ওকে, আমরা সেকেন্ড প্রবলেমে যাই। কোন সেকেন্ড প্রবলেমটা? খান কোম্পানি পারচেজ এ মেশিন on July 2013 at a cost of টাকা 1,20,000. The machine has a residual value of 16,000 and a useful life of 8 years. Khan Company's bookkeeper recorded state line depreciation in 2013 and 2014, but failed to consider the residual value. করুন। স্যার এখানেও কি তাহলে ডেপ্রিসিয়েশন ভ্যালুটা বের করতে হবে? না, ভ্যালু তো এই যে কোশ্চেন তো এইটা, এই যে prepare the journal entry to record depreciation expenses for 2015 and correct any errors made to date, আজ পর্যন্ত যদি কোনো ভুল হয়ে থাকে রিলেটেড টু দি ইনফরমেশন প্রোভাইডেড, যা ইনফরমেশন দেওয়া হয়েছে তাতে যদি কোনো ভুল থাকে আজকের পর্যন্ত সেগুলা কারেক্ট করে আপনি 2015-তে জার্নাল চেয়েছে। ওকে স্যার। সেই হিসাব করে 2 এর জার্নাল দেন। ওকে স্যার। এবং উপরে বলেও দিচ্ছে যে আমরা কিন্তু এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর দি ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 15, মানে আমি সবকিছু করব 15 সনের জন্য। যে 2 নম্বরটা পারবেন তার আরেকটু মনোযোগী হলে সে গোল্ড মেডেল নিতে পারবেন। যার 2 নম্বরটা সলিউশনের সাথে মিলে যাবে সে আরেকটু মনোযোগী হলে গোল্ড মেডেল পাবেন। স্যার 20,250। হ্যাঁ 250 টাকা। উত্তর তো এখন বলবো না, সবাই একটু করুক, আপনিও চিন্তা করেন। আমি তো আগেই বললাম যে এই অঙ্কটা পারলে গোল্ড মেডেল কনফার্ম, তবে আরেকটু সামান্য প্র্যাকটিস করতে হবে। স্যার আমরা তো শুধু 2015 সালের 31 ডিসেম্বরের এন্ট্রিটাই দিব, আর তো কিছু না। না স্যার করেছি। যাদের হয়েছে একটু সান করবেন, তাহলে আমরা সলিউশনে যাব। আমরা এই অঙ্কটা সলিউশনে একটু ওয়েট করে যাব। স্যার আমি করেছি, হয়েছে কিনা জানি না। না সেটা পরে কথা, একজন পেলাম, মিনিমাম 10 জন হতে হবে এই অঙ্কটায়। আমরা শেষের দিকে আর একটা অঙ্ক আছে, কাজে এটা 10 জন না হলে আমি ওপেন করব না।
out of 63. Any more? সেটা যে জার্নাল দিতে হবে তাই না, তাহলে হয়ে গেছে। হয়ে গেছে? ওকে, দুজন পেলাম আউট অফ 63। 3 জন। অন্যরা কি চেষ্টা করতেছেন নাকি শুধু বসে আছেন? বসে থাকলে কোনো লাভ হবে না, চেষ্টা করলে ভুল হলেও লাভ হবে। ভুল হলেও লাভ হবে, কিন্তু চেষ্টা করতে হবে। করলাম স্যার। বাস, থ্যাংক ইউ। আর কজন? 4 জন হলো মাত্র 64 জনের মধ্যে। হয়েছে স্যার। 5 জন, গুড। আর 5 জন দরকার আমার। একজন তো ভয়তে আউট হয়ে গেল মনে হয়, 63 আছে এখন। Any more? দেখেন তাহলে 65 জনের মধ্যে, এখন 65 জনের মধ্যে মাত্র 5 জন আপনারা করেছেন। আমার কি কোনো ফিডব্যাক আছে? বলুন তো। করছি স্যার। না, বলছি আমার কি কোনো ফিডব্যাক আছে? পড়াতে পারি না, বোঝাতে পারি না, বা আমার কথা বোঝেন না, এরকম কেউ আছে? আসলে প্রবলেমটা কি, আমাদের ক্লাসের মানে স্কেডিউলটা এত বাজে হয়েছে, কারণ কেউ সবাই ক্লাস করলেও বাসায় গিয়ে পড়ার টাইমটা পায় না, যার কারণে অনেকে ওই পিছের ক্লাসগুলোর সাথে মানে কিপ আপ করতে পারে না। যারা জব করে তাদের জন্য তো আরো কঠিন, মানে সত্যি কথা যেটা। না, কিন্তু আমি তো ওইভাবেই স্লোলি পড়াই, এবং আপনাদের ওই জন্য আমি যে সলিউশন দিই না, আগে আপনাদেরকে প্র্যাকটিস করাই, তারপর সলিউশনটা দেই। আজকের এখানে এটা নিয়ে তো ধরেন 6 নম্বর অঙ্ক, তো কিছু তো আশা করতে পারি আপনাদের কাছ থেকে। তারপরে যদি আমরা বাসায় এই অঙ্কটা আগে একটু দেখতে পারতাম, তাহলে এখন আমরা টিভি করতে পারতাম। আমরা তো বাসায় দেখতেই পারি নাই। এখন কিরকম অবস্থা হয় জানেন? সবাই মনে করেন যে 5টা 6টার দিকে অফিস থেকে আসে, প্রত্যেকটা দিন 5টা থেকে 10টা পর্যন্ত ক্লাস থাকে, 5টা থেকে 8টা। এখন স্যার অফিসে বসে ক্লাস করতেছি। ওরা কিভাবে করবে? আমরা যারা স্টুডেন্ট আছি বা জব ছেড়ে ফুল টাইম স্টুডেন্ট আছি, তারা না হলে একটু টাইম বের করতে পারি, বাট যারা জব করে তাদের জন্য লাইফ ইজ সো মাচ হার্ড। এটা তো খুব কঠিন অঙ্ক না, বাট দেখতে হতো আগে, বাসায় দেখতে পারলে সুবিধা হতো। না, এটা ঠিক। আমিও চাকরি করে পড়াশোনা করছি। আমি শুধু ওই খাতায় নোট নিয়ে রাখতাম, আমি সেশন শেষ হলে তারপর নিজে পড়াশোনা স্টার্ট করতাম। এর মধ্যে আসলে পারতাম না, কারণ চাকরি করতাম,
আইসিএম এর ক্লাস করতাম, ক্লাস করে আর এনার্জি থাকে, টিউশনি করতাম। আমরা একই অবস্থা, আমরাও এই বাসায় এই রাত্র 10:30টায়, আর তখন তো আর অনলাইন ছিল না, প্র্যাকটিক্যালি ফিজিক্যালি ক্লাস করতে হতো। আমাদের বাসায় যাই যেতে তখন 11টা বাজতো। আপনারা হয়তো এখন বাসায় বসে করতেছেন অনেকে, বা অফিসে বসে করতেছেন, কিন্তু আমাদের তো তখন ফিজিক্যালি আইসিএম তে বসে ক্লাস গুলা করতে হতো। পরে রাত 10টা 11টার সময় বাসায় গিয়ে আবার আর অনলাইনে তো এই কিছুদিন হলো, সব সময় তো আমার যাওয়া লাগে। একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স ফিডব্যাক আছে। আমি যত ক্লাস মানে পাইলাম আমার লাইফে, আপনার ক্লাসটা হলো বেস্ট অফ দ্য ডেলিভারি ফ্রম ইউর সাইড। আমার আন্ডারস্ট্যান্ডিংও ভালো, কিন্তু প্রবলেমটা যেটা হয় ওই যে কিছু মিস হয়, কোনো একটা মিসিং যদি হয়ে যায়, বিষয়টা আন্ডারস্ট্যান্ডিং রাইট মিসিং হয়ে গেলে ওইটাই কিন্তু ফেল করে। রাইট, ওইটাই এটা থেকে যায় আর কি, উইকনেসটা। যেমন আমি স্যার একটা কোশ্চেন করছি যে স্টেট সেল বেস বিল, আমি ক্লাসটা কিন্তু মিস করছি, এবং আপনার এভরি জিনিস কিন্তু আমি খাতায় নোট নেই, এবং রেড আমার সাথে কিন্তু সবসময় একটা লাল কলম থাকে। হ্যাঁ, কিন্তু শোনেন, আমি কিন্তু জানি না যে আপনি ওই দিন অ্যাবসেন্ট ছিলেন। আমি ছিলাম, কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি বলেছি যে দেখেন আপনারা এই জায়গাটা একটু খেয়াল করবেন। এইখানে কিন্তু সেলবেসটা আমরা কিভাবে করতেছি, সেলবেস কিন্তু সব জায়গায় একই রকমের ট্রিটমেন্ট না। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ওই সময় থিওরির সময় আমরা সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি। ইভেন স্যার, যে আপনার নোটটা কিন্তু আমি রেড এটা কিন্তু কাজে লাগবে স্যার। হ্যাঁ, অনেক কাজে লাগবে। গুড, থ্যাংক ইউ। আমরা কিন্তু হ্যাঁ, আমরা এইভাবেই ফলো করতাম। স্যারের যেখানে যেই জিনিসটার উপরে জোর দিত, আমরা ওইটা লাল কালি দিয়ে লিখতাম, মানে এটা অবশ্যই কোনো না কোনো সময় আমার কাজে লাগবেই। হ্যাঁ, কারণ আমি তো জানি যে কোনখানে প্রবলেমটা হবে। এই ডেপ্রিসিয়েশনের অঙ্কে শুধুমাত্র সেলভেজই আপনাদেরকে কষ্ট দিবে। সেই সেলভেজটা যদি আমি খেয়াল রাখতে পারি, ইট ইজ এনাফ এই চ্যাপ্টারের জন্য। এত ইজি ডেলিভারি আমি কোনো মানে ম্যাথের ক্লাস আমি পাইনি, এবং আমার আন্ডারস্ট্যান্ডিং ফ্রম ইউর সাইড ইজ ভেরি ক্লিয়ার। ওকে, লট অফ থ্যাঙ্কস। আমরা 2 নম্বরের সলিউশনটা যাই একটু, তারপর দেখি আমার সেলফ অ্যাসেসমেন্টটা করি আমরা, যে আমাদের কতজন আর মিলে গেছে। আমরা আগে একটু ওয়ার্কিং ডে যাই। এগুলো আমার ওয়ার্কিং ডে আগে যাই। এই যে এইটুকু হলো ওয়ার্কিং, নিচেরটুকু, তারপর উপরে যাব। ওয়ার্কিং ডে আগে দেখে নেন। সবার কি হয়েছে? যারা ওয়ার্কিং ঠিক আছে, কিন্তু উপরের হাফটা খেয়াল করিনি। ওয়ার্কিং সবার মিলেছে? আমি হচ্ছে 8500 লেখা ছিল, জার্নাল এন্ট্রি দিলাম 13 সালের আর 14 সালের। তো এখানে স্যার জুলাই ছিল, আমরা এটা স্যার জুলাই ছিল, এটা খেয়াল করিনি স্যার। ওকে, জুলাই আপনি কনসিডার করেন, তাহলে কি মিলবে? জি স্যার, জুলাই করলে ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে তো ঠিকই আছে। স্যার এই 7500 কি দেওয়া ছিল? আমি খেয়াল করে স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলুন স্যার। এখানে যেভাবে মানে ওয়ার্কিংটা দেখানো হয়েছে, আমি স্যার সেভাবে করিনি। আমি হচ্ছে 13 সালে এন্ট্রি দিলাম, 14তেও এন্ট্রি দিলাম। তাহলে আমার 15তে এন্ট্রি 13,000 যখন আসলো, তখন আমি এমনিতেই ডেবিট ক্রেডিট স্যার হিসাব করে 3,000 দেখলাম। স্যার এভাবে করে দিয়ে দিলে তখন হবে না এন্ট্রিটা? এরকম করে বের না করে। আপনার কাছে তো 13 সনে এন্ট্রি চাইনি। আপনি 13 সনে এন্ট্রি দিতে গেলেই তখন যিনি খাতা দেখবেন তার সে রাগ হয়ে যাবে। স্যার 13 সনের কারেক্টিং এন্ট্রি দেওয়া লাগবে না আমার? আমি তো এখানে 2000 টাকা আপনার কাছে আপনার কাছে বলেছি কি? এখানে দেখুন, খেয়াল করুন কি বলছি, দেখুন বারবার পড়ুন। আপনাকে 13 সনে কি চেয়েছে কিছু? না স্যার। তাহলে আপনি কেন 13 জার্নাল করবেন? যখনই 13 জার্নাল করবেন, 14 জার্নাল করবেন, তখনই ওই খাতায় আর আপনি মার্ক ক্যারি করতে পারলেন না। আপনার কাছে চেয়েছি সবকিছু 15। আপনাকে তো বলেছি যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কারেক্ট করেন। আপনাকে এখানে বলেও দিচ্ছি। আমার যদি কোনো ভুল থাকে সেগুলো আমি ওয়ার্কিং নিয়ে নিব, ওয়ার্কিং থেকে ওখানে চলে যাব। স্যার আমরা যেমন কারেক্টিং জার্নাল করেছি স্যার, ওরকম আমি 13 সালের ভুল জার্নালটা দিয়ে সেটা কারেক্ট করে দেখাই দিলে হবে না? এই যে 13 সনের জার্নাল এই যে করলাম, আমি কি 13 সনের জার্নাল করছি? এটা এই যে করলাম 15 জার্নাল করছি, এই যে 13 সনের 14 সনের, এই যে 13-14 জার্নাল করেছি। আমি কি 13-14 লিখেছি? এটা জার্নালের 15 জার্নাল। এই যে 13-14টা আমি এই যে 15তে জার্নাল করলাম। আমি 15তে এন্ট্রিও দিয়েছি, 15 13,000ও দিয়েছি, আবার 13টাও দিয়েছি, 14টাও দিয়েছি। না, আপনি তো সময় লস করলেন। আপনি
আমি যেটা করছি স্যার ওখানে ওই যে যেহেতু ভুল এন্ট্রি দিছি 3000 ওইটা পরে আমি বাদ দিছি আর কি আপনার ডেপ্রিসিয়েশন এখানে এক্সপেন্সটাকে আমি ক্রেডিটে নিয়ে গেছি অ্যাকুমুলেশনটাকে আমি ইয়াতে নিয়ে আসছি আর কি ডেবিটে নিয়ে আসছি রং এন্ট্রিটা যেটা বুঝছি। যাই হোক আমরা তো অন্ততপক্ষে এই যে সলিউশনের আগে আমরা একটু প্র্যাকটিস করলাম, তার মানে কি আমি তো আমাকে একটু রিয়েলাইজ করতে পেরেছি যে আমার ভুলটা কোথায় হচ্ছে বা আমার কনসেপ্টটা কোথায় একটু সমস্যা হচ্ছে, তাই না? সেই জিনিসগুলো তো আমাদের ক্লিয়ার হচ্ছে নাকি? স্যার কোশ্চেনটা একটু দেখবেন, জুনের কথাটা কই বলা আছে একটু দেখতাম। খান কোম্পানি পারচেজ এ মেশিন জুলাই, আচ্ছা জুলাই আমার এটা হইলো এই যে ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর। ক্লিয়ার? ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন আছে 2 নম্বর নিয়ে, বা সবাই বুঝেছেন কিনা? স্যার একটু উপরের দিকে একটু স্ক্রল করবেন। উপরে কি এই 2 তো এখান থেকে শুরু। এই 13 এবং 3 এগুলার ওয়ার্কিং কিন্তু নিচে, এই যে এখানে এই যে 3 এর ওয়ার্কিংটা এখান থেকে করে নিয়ে তারপর ওখানে আমরা জার্নাল করেছি জাস্ট। অর্থাৎ এই 3000 কিন্তু 15 সনের না, কিন্তু 15 সনে এসে আমি এই যে রিটেন আর্নিংসকে আমি অ্যাডজাস্ট করেছি। ক্লিয়ার সবাই? ওকে, আমরা থার্ডে যাই। আচ্ছা থার্ডে স্যার হাফ ইয়ারলি ডেপ্রিসিয়েশন হবে না স্যার? হ্যাঁ, এখানে বলাই আছে এই যে জুলাই, এই যে জুলাই। আমার ইয়ার এন্ড ডেট হলো ডিসেম্বর, এই যে বলা আছে ডিসেম্বর। ওকে, আচ্ছা আমরা 3 নম্বরে যাবার আগে একটু অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হলো আগামী রবি, মঙ্গল এবং বৃহস্পতি এই 3টা ক্লাস আমরা নিতে পারবো না। যদি শনিবার দিন আমরা কোনো ফাঁকা পাই তাহলে শনিবার দিন ক্লাস নিব, আর যদি শনিবার ফাঁকা না থাকে তাহলে নেক্সট রোববারের দিন আমরা ক্লাস করব। দ্যাট মিন্স হলো 15 তারিখ। স্যার আপনার ক্লাসে শুধু সোমবারই আছে স্যার, সরি মঙ্গলবারই আছে স্যার। কেন রোববার? রবিবার, আচ্ছা রবিবার আর মঙ্গলবার দুদিন আছে। রবি, মঙ্গল, বৃহস্পতিবার। জি স্যার। জি স্যার, রবি, মঙ্গল, বৃহস্পতি। আর ওই 3 দিন হবে না, যদি না হয় তাহলে শনিবারে হবে। এই 3 দিন হবে না, এই 3 দিন হ্যাঁ আপনার ক্লাস শুধু না সব ক্লাস? আমার ক্লাসটা শুধু, আমার ক্লাস আমি সামনের সপ্তাহে দ্যাট মিন্স 8 তারিখ থেকে একটু ব্যস্ত থাকবো, সেই জন্য 8, 10 এবং 12 এই 3টা ক্লাস হবে না। যদি আমরা 14 তারিখ রাত্রে যদি আমরা ফাঁকা পাই সেখানে নেব, তা না হলে রোববার ইনশাআল্লাহ আমরা আবার স্টার্ট করব। স্যার একবারে 15 তারিখেই নেন। হ্যাঁ সেটাই, যদি শনিবার ফাঁকা না পাই। স্যার আগামী কালকে ক্লাস হবে না শুক্রবার? না 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 না, শুক্রবার কোনো ক্লাস হবে না। শুক্রবার আর ক্লাসে নাই ভাই, একদিন দরকার ছুটি নাই, মাত্র। একদিন ছুটি। ওকে, during 2015 Khan company changed from the double declining balance method for its building to straight line method. সে কি করেছে, সে আগে স্ট্রেট লাইন মেথড ফলো করত, সে হঠাৎ করে ডিসিশন নিল 15তে এসে যে সে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড ফলো করবে। দি বিল্ডিং অরিজিনালি কস্ট টাকা 3 লাখ, বিল্ডিংটার খরচ ছিল, কস্ট ছিল 3 লাখ। It had a useful life of 10 years. তার ইউজফুল লাইফ ছিল 10 বছর and a residual value of 20,000. The following computation present depreciation on both basis for 2013 and 14. আমি কিন্তু অঙ্ক করতেছি 15, এই যে 15 13 এবং 14তে কি করেছি সেটা এখানে বলা আছে। স্টেট লাইনে 13 দিতে হবে, ডিক্লাইনিং ব্রাঞ্চে এইটা হবে। এখন আপনাকে 15তে কি করতে হবে করেন। ডাবল ডিক্লাইনিং থেকে স্ট্রেট লাইনে গিয়েছে, তাই তো? হ্যাঁ,
আসি তো Change from the double declining balance method for its building to the straight line method. 15 তে সে স্ট্রেট লাইনে গেছে। $54,000 হবে না স্যার? জি 54,000 হবে না 2015-তে? 2015-তে কি বলছেন? 54,000 হবে না ডিপ্রিসিয়েশন? 54? জি না, আপনি খাতা করে রাখেন, আমরা আরো 2-1 হলে তারপরে ওপেন করব। আরো মিনিমাম 2-1 করুক, তারপর আমরা ওপেন করি। তা না হলে সলিউশনটা আগে দেখালে ব্রেনে কাজ করে না। স্যার জি স্যার, এই যে বলছে স্যার স্ট্রেট লাইনে আসছে, এটা শুরু থেকে আসবে এবার? আরে না রে ভাই, এখানে তো বলছে ডিউরিং 15। জি স্যার, মানে অর্থ কি? মানে 15 থেকে তার স্ট্রেট লাইনে যাবে, আর আগেরটা তো আগে যা ছিল তাই। আগেরটা তো ওই যে বলছি যে এই যে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্সে ছিল। জি স্যার। আমি কিন্তু যতগুলো আপনাদের অঙ্ক করালাম সবগুলাই কিন্তু পরীক্ষার কোশ্চেনের অঙ্ক, এবং এটা যে বছর আসছে সেই বছর একটা খাতাও কিন্তু ছিল না যারা এই সবগুলো অঙ্ক করতে পেরেছে। একটা পরীক্ষাতে প্রায় 150, 200, 300 ছেলেমেয়েরা অ্যাটেন্ড করে, কিন্তু এই 3টা প্রবলেম সলভ করছে, একটা খাতাও ছিল না। বলেন কিভাবে পাস হবে? স্যার দেখা যায় একটু। হ্যাঁ দেখেন, স্যার আমি খুবই আন্দাজে করছিলাম কিন্তু হয়ে গেল। তা তো ভালোই। মানে আমি চিন্তা করতেছিলাম যে রেসিডুয়াল ভ্যালুটা যদি কাউন্টই করতে হয় তাহলে মনে হয় এই মানে ডিক্লাইনিং ব্যালেন্স যেটা হয়েছে সেটা বাদ দিয়ে হবে। মানে একেবারে আন্দাজে আমি দুইটা ফিগার করছি, একটা 27,000 আর একটা 20,250। ওই তো কনসেপ্ট যেহেতু আপনার ক্লিয়ার হয়েছে, কাজে যেভাবেই করবেন তখন দেখা যাবে যে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই অ্যাজাম্পশন করলেও হয়ে যাবে তখন, কারণ অ্যাজাম্পশনও তো আমরা কনসেপ্টের বেইজে। স্যার আপনার ক্লাস শেষ টাইম স্যার। কে তালেব? স্যার তালেব তুমি যদি পারো একটু নোটিশ দিয়ে দিও যে আগামী এই 8, 10 এবং 12 তারিখ এই 3টা ক্লাস আমার হবে না, করতে পারবো না। আমি 14 তারিখ যদি আমাকে শনিবার দিন কোনো ফাঁকা থাকে দিও রাত্রে, তা নাহলে 15 তারিখ রোববার থেকে আবার ক্লাস নিব। স্যার জানাবো স্যার, আপনাকে রবিবারের মধ্যে জানানো। আচ্ছা ঠিক আছে। 10, 12 8, 10, 12 এই 3টা ক্লাস আমি এখন নিতে পারবো না, তারপর 15 তারিখ থেকে আবার রেগুলার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। স্টুডেন্ট আমার মনে হয় 1-2 মিনিটের বেশি আমি সময় নিতে পাবো না। আপনারা কোনো কনফিউশন তাহলে কোশ্চেন করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই ক্লিয়ার? স্যার আমি তো একটু দেরিতে যোগদান করছি, তো 2 নাম্বার কোশ্চেনটা আমি দেখতে পারিনি। কোশ্চেন? হ্যাঁ 2 নাম্বার কোশ্চেনটা একটু দেখান স্যার। কোশ্চেনটা তো আপনাদেরকে মেইল করা হয়েছে। ও কোশ্চেন মেইল করা হয়েছে? হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা 3 নম্বরে এই সলিউশনে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা বোঝেননি আছেন কিনা?
স্যার আমি তো আসলে না বুঝেই করছিলাম। এখন আমার স্যার প্রশ্নটা হচ্ছে যে আমরা রেসিডুয়াল মানে কস্ট থেকে রেসিডুয়াল ভ্যালুটা বাদ দিই, কিন্তু এখানে আমরা 2013 আর 14 ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা বাদ দিয়ে করলাম কেন? এটা কি হচ্ছে ওই যে মানে স্ট্রেট লাইন ব্যালেন্স তাই? না না, এটা অ্যাকচুয়ালি খুব সংক্ষেপে করা হয়েছে। আপনি ইচ্ছা করলে এই 3 লাখ থেকে আগেও 30,000 বাদ দিয়ে নিতে পারেন, তাতে কিছু আসে যায় না। রেজাল্ট ওই 1/62 আসবে। আমি একটু পরে দিচ্ছি, আপনি আগে দিয়ে নেন, সমস্যা নাই। তাহলে 2,70,000 থেকে আপনি এই দুইটা ডেপ্রিসিয়েশন সে ক্যালকুলেশন করে ফেলছে, এই দুইটা মাইনাস দেন, ওই 1,62,000 হবে না? তাহলে 1,62,000 আর আমার বলছে যে এরপরে তার লাইফ হলো 8 বছর। এখানে বলে দিচ্ছে যে এই যে কোন ছিল 10 বছর, তারপরে আবার না সরি 10 বছরই, কিন্তু 2 বছর যেহেতু চলে গেছে, 13-14 যেহেতু চলে গেছে, এবং এটা যেহেতু আমি আমার 13তেই পারচেজ, 13 চলে গেছে, সেই জন্য বাকি ব্যালেন্স থাকে আমার 8 বছর। সেই জন্য আমি এই 8 দিয়ে ভাগ করেছি, ভাগ করে 20,250 হয়েছে। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ক্রেডিট 20,250। আর কার কোনো কোশ্চেন আছে? স্যার 2 নম্বরের বিষয়ে একটা ইয়ে ছিল স্যার, বলুন। জানার জন্য স্যার, আমরা ওই যে জার্নাল যখন করছি, আমরা ওই যে লাস্টে রিটেন আর্নিং ক্রেডিট করছিলাম স্যার 3,000 টাকা। জি জি স্যার, এটা স্যার মানে আমি ভুলটা করছি না, তো নন কমার্স ব্যাকগ্রাউন্ড স্যার, আমি ভুলটা করছি না, আমি এখানে স্যার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট করছিলাম। তো কোনো ভুল না, আপনি সঠিকই করেছেন, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি রিটেন আর্নিংসটা হচ্ছে কি, এটা আগের বছরের প্রফিট। হ্যাঁ জি স্যার, সেই জন্য আগের বছরের প্রফিটটাকে আমি বাড়িয়ে দিয়েছি। আচ্ছা, এই বছরের প্রফিটও বুক করা যাবে চাইলে স্যার? এই বছরের প্রফিট, এই বছরের জন্য তো এইটা, এই 13,000টা তো শুধু এই বছর, এইটা হলো প্রিভিয়াস ইয়ারের যে ভুলটা। জি স্যার, এইটাই স্যার, যদি আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট করি, আলটিমেটলি তো স্যার এটা আমার এই বছরের প্রফিটে গিয়ে ওই 3,000 টাকা ঢুকে যাবে। না, আলটিমেট হলেও তা হবে না, কারণ এটা গত বছরে যা কিছু হবে গত বছরের সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার, গত বছরটা এই বছরে আনতে পারবেন না। আচ্ছা স্যার, আর গত বছরে তো আমার জিনিস আছে, রিটেন আর্নিংস আছে, ওর সাথে আমি অ্যাড করে দিব। জি জি, ওকে, থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন? স্যার আমার একটা প্রশ্ন আছে। বলুন। এই প্রশ্ন মানে এই ম্যাথ রিলেটেড না, বাইরে টপিকে স্যার, সেটা হলো কোন কোন সিচুয়েশনে ডেপ্রিসিয়েশন কে স্যার ব্যালেন্স শিটে ক্যাপিটালাইজড করে দেখানো হয়? ডেপ্রিসিয়েশন কে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কে ইনকাম স্টেটমেন্টে না দেখিয়ে ব্যালেন্স শিটে ক্যাপিটালাইজড করে দেখানো হয় কোন কোন সিচুয়েশনে স্যার? কোন কোন সিচুয়েশনে ডেপ্রিসিয়েশন কে ক্যাপিটালাইজড করা হয়, সেটা অনেক সময় হয় কি, এগুলা তো ওই মনে করেন যে অ্যাসেটটা যখন দেখা যায় যে তার আবার লাইফ বেড়ে যায়, অথবা তার ইউজটা বেড়ে যায়, বা তার যে ক্যাপাবিলিটি টু প্রডিউস দি প্রোডাকশন, সেটা যখন দেখে যে না কোনো ঘাটতি নাই, সে আরো 5 বছর বা 10 বছরই করতে পারবে, তখন সেগুলাকে আবার, যেহেতু ডেপ্রিসিয়েশনকে মাইনাস করে আমরা জিরো করে ফেলি, বুক ভ্যালু তখন জিরো হয়ে যায়, মানে ফুল ডেপ্রিসিয়েটেড যখন হয়ে যায়, তখন আবার ব্যাক করে আমরা রিভ্যালুয়েশন করে তখন আবার সেগুলোকে আমরা বুকিং করি। স্যার আরেকটা ক্ষেত্র বলবেন? জি স্যার আরেকটা ক্ষেত্র জানতে চাই, এটা তো একটা শুনলাম, আরেকটা সিচুয়েশন শুনতে চাই। ওই যে এগুলাই তো রিভ্যালুয়েশন এবং ইম্পেয়ারমেন্ট, এগুলো করেই তো আমরা অ্যাসেটগুলোকে আবার করি। ইম্পেয়ারমেন্ট যেমন লস হতে পারে, গেইন হতে পারে, রিভ্যালুয়েশনও গিয়েও লস হতে পারে, গেইন হতে পারে, দুটোর মাধ্যমেই তো আমরা করি। আমাদের আমরা অনেক অলরেডি টাইম আপ হয়ে গেছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সামনের 3টা ক্লাস পরে আবার 15 তারিখ ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ। সবাইকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।